ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ডিয়ার লিসনার্স, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন আর সুস্থ আছেন। শুরু হয়ে গেছে আমাদের নিয়মিত আয়োজন ভালোবাসার বাংলাদেশ। তো আজকে যিনি গেস্ট অলরেডি উপস্থিত, আমরা তাকে নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর সাহেব কোত্থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। আর বয়স কত হলো এখন? এখন 48 পার হয়ে গেছে। আচ্ছা, আমার বয়স কত দেখে কি মনে হয়? 50 ওভার হয়েছে। সর্বনাশ, এত বাজে অবস্থা। বাট আসলে আপনার চেয়ে তো আমি সিনিয়র। এনিওয়ে, যাই গল্পে শুনি আপনার জীবনের কথা। মানে গুরু আসলে কিভাবে কোথা থেকে শুরু করব শুনতামই, আমি শুধু শুরু থেকেই শুনতাম, অনেক আগে থেকেই। আমি মনে হয় বলার ভাষাগুলো আমি হারাই ফেলেছি শুরুতেই। মানে দুঃখ পাইতে পাইতে কিছুটা ওনারা আগে থেকে আমি বলছি যে এইভাবে আসলে অনলাইনে বলা ঠিক হবে কিনা আমি জানি না, তবে মানে কিছু গ্যাপ দিয়ে বলি আর কি, যেগুলো না বললেই না। মানে আমার বিয়ে হয়, আমরা দুজন বিয়ে করি 2000 সালের 31শে ডিসেম্বর। আর তার থেকে 4 বছর পর আমি আমার শ্বশুর বাড়িতে যাই। মানে ওইটা অনেকটা গ্যাপ দিয়ে দিছি আর কি। জি। তারপরেও বিয়ের 3 মাস পরের থেকে উনি চায় ওনার বাড়িতে আমি সেটেল হই, আর আমি চাই উনি আমার বাড়িতে সেটেল হোক। জি। তো এই গ্যাপ, এই দুটানার মধ্যে আমাদের পার হয়ে যায় 6 বছর। ওকে, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয় না। তো উনি অলরেডি মনে করেন 3টা মেডিকেলে নিয়ে আমার চেক আপ করেছে। উনি নিজেও চেক আপ করছে, আমারও চেক আপ করছে যে আমাদের সমস্যা কার। তো সমস্যা দুজনের একজনেরও নাই। জি। কিন্তু তারপরে একজন মুরব্বী মহিলা ছড়াউডি হসপিটালের, উনি বলল যে দুজনের একজনেরও সমস্যা নেই, তাহলে বাচ্চা না হওয়ার কারণ কি? তারপর উনি প্রশ্ন করলো যে তোমার কোনো আচরণে যদি স্বামী ব্যথা পেয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষের থেকে আসবে না, আল্লাহর পক্ষের থেকে আসবে না। তুমি এমন কোনো আচরণ ব্যবহার মনে আছে কিনা যেটার কারণে উনি ব্যথা পাইছে, সেটা তুমি মনে করে ওনার কাছে মাপ চাও। জি। তো উনি যদি মাপ করে তাহলে হয়তো হবে। আর ওই ভদ্রমহিলা আমার পরিচিত ছিল, মানে খালা ডাকতাম। তো উনিও বললো বাবা বয়স তো হয়েছে অনেক, এখন তো বাচ্চা কাচ্চার দরকার, তোমার বাবা মা কি বলে? বাবা মাও তো বলে 6 বছর পার হয়ে গেছে, আমরা নাতিপুতির মুখ দেখতে পারি না, কিন্তু ব্যথা তো সহ্য করতে পারি না। উনি যে এত লোভী, আমার বাবার বাড়ির থেকে জায়গা জমি যা আছে, আর একটু ঘুরিয়ে দেন তো, যাতে উনি মুভ করলে কোনোভাবে না দেখা যায়। মানে আমার যা আছে বিক্রি করে আমি ওনার বাড়িতে গিয়ে সেটেল হবে। ওকে। তো আমি ওইটা বাড়িতে মানে আপনার দেশের বাড়িতে? হ্যাঁ, আমারটা বিক্রি করে ওনার বাড়ি, আমার শ্বশুর বাড়ি গিয়া ঘর দরজা করে থাকতে হবে ঘর জামাই হিসেবে। তো এইটা তো মনে করেন আমার গোষ্ঠীতেও না, আমি গোষ্ঠী তেমন বড় না, শুধুমাত্র নাম সরকার গোষ্ঠী। তো এইভাবে মনে করেন 7 বছর পার হয়ে গিয়ে বাচ্চা হলো। বাবা মার আকুতি, ভাই বোনদের আকুতি, আমি বড়। তারপরে মনে করেন 32 বা 33 দিনের বাচ্চা রাইকা সে চাকরি করবে, চাকরিটা তার দরকার, তার মারে খাওয়াইতে হবে। তো চাকরিটারাই আনন্দ দেয়, বাচ্চারা দেয় না, স্বামীরও দরকার নেই। তার বাচ্চা হয়েছে, তার মানে আর কিছু লাগবে না। এখনো প্রতিনিয়ত এই একই কথা যে আমার স্বামী সন্তানের দরকার না, এখন আমার জায়গার দরকার, এখন জায়গার দরকার। তো উনি মূলতই কি চায়, বাচ্চারাও বোঝে না, আমিও বুঝি না। দুইটা ছেলে আর কি, একটার বয়স এখন 16 পার হয়েছে, একটার 12। জাহাঙ্গীর, আপনি আমাকে যেভাবে গল্পটা বাইরে থেকে বলেছিলেন স্টেপ বাই স্টেপ, আপনি ওভাবেই বলেন। বিয়েটা কিভাবে হয়েছে সেটাও বলেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এইভাবে বললে আসলে একটা মানুষ একবারেই মানে নিচু হয়ে যায়। অসুবিধা নেই, আপনার যা যা বলতে মন চায় তাই বলেন, সমস্যা নেই। তো উনি যেভাবে বিয়ে
আমারে বাধ্য করছে সেটা আসলে না বলি, আচ্ছা আচ্ছা, ঠিক অসুবিধা আছে নেই। ঠিক আছে না বলি। ঠিক আছে বলছিলেন যে একটা বয়স 16 বছর এখন, জি, ছেলে ওইটা, ছেলে আর একজনের বয়স 12 বছর, ওইটাও কি ছেলে? এটাও ছেলে। ওকে, দুজনই মাশাআল্লাহ আপনাদের দোয়ায় লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো। তো আসলেও আমি হারায় যাচ্ছি আর কি। অসুবিধা নাই, এত ব্যথা যন্ত্রণা নো সহ্য প্রবলেম। করা। আপনি বলছিলেন যে আপনার যিনি ওয়াইফ তিনি এত বেশি জায়গা জমি টাকা পয়সা এর দিকে প্রাধান্য দেয় যে বাচ্চা কাচ্চা এসব ব্যাপারে তার খুব বেশি ফোকাস নাই। না, এখন তার জায়গা লাগবে, জায়গা লাগে, তারপর এখন জায়গা লাগবে। তা আমি মনে করেন যে ছড়ানো ছিটানো যা ছিল 3.5 লাখ টাকা ম্যানেজ করে চেষ্টাও করলাম। চেষ্টা করেও যখন দেখি যে আর পারতেছি না, তাহলে চেষ্টাটা বাদ দিই। ওনার লাগবেই, মানে রোডে ঘাটে বিভিন্ন জায়গায় কথা এমনভাবেই বলে যেটা মানুষ বাচ্চা থাকতে হইলে তাহলে চুরি করি ডাকাতি করি কোনো না কোনো কিভাবে বলে কথাগুলো? কথাগুলা জানোয়ারের বাচ্চা, সামারের বাচ্চা, শুয়োরের বাচ্চা, মুখে দিয়ে যা আসে। তো বাচ্চারা অনেক সময় মুখ ছাপায় ধরে, মার মুখ ছাপায় ধরে। এইগুলান ভাষা বলে কি বলে, ভাষাগুলো ব্যবহার করে কি বলে আপনাকে? তার জায়গা লাগবে, তার নামে? হ্যাঁ, তার নামে। তো তার কারণে আপনার যা ছিল সব বিক্রি টিক্রি করে দিয়ে ওর বাড়িতে এসে উঠেছেন, রাইট? না, আমি তার বাড়িতে যাইনি এখনো পর্যন্ত। কিন্তু যেটা ঘর করেছিলেন ওর পাশেই? না, আপনি বললেন যে প্রথম দিকে নিজের বাড়ি ঘর বাদ দিয়ে ওই ওনার বাড়িতে গিয়ে ঘর করতে হবে, কিন্তু সেটা উনি এখনো পারেনি, আর আমিও যাইনি। জাননি, বাট থাকেন কোথায়? আপনার নিজের বাসায়? আমার নিজের বাড়ি হইলো টাঙ্গাইল। ওখানে থাকেন? জি। আচ্ছা, কিন্তু ও প্রেশার দিচ্ছে এখন যে ওর নামে জায়গা করে দিতে হবে। জি। ওকে, না হলে গালিগালাজ করতেছে। গালিগালাজ করতেছে এবং বাচ্চাদের মারধর করে। তো ও জানে, বাচ্চাদের গায়ে হাত তোলে এই কারণে? হ্যাঁ, ও জানে যে ওদের গায়ে হাত দিলে আমার গায়ে ব্যথা লাগে। আমি বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পারি, আমি কিন্তু গুলশানে চাকরি ছেড়ে দিয়ে গাজীপুরে গেছি। আমি সিলভার টাওয়ারে চাকরি করছি দীর্ঘদিন। তাই? জি। সিলভার টাওয়ারে তো আমি একসময় কাজ করতাম। আপনি, টুটুল ভাই, মনে আছে আপনার? জি জি, আমি অনুষ্ঠানগুলো দেখছি। তখনও জব করতেন সিলভার টাওয়ারে? সিলভার টাওয়ারে জব করছি। আর আমি মোবাইল সম্পর্কে খুব কম বুঝি, পারি না। সেই আগস্টে চেষ্টা করছি। কি সময় গেছে ওই সময় সিলভার টাওয়ারের নিচে লোকারণ্য হয়ে যেত প্রোগ্রামের সময়। জি। এগুলো দেখছেন আপনি? জি। আপনার সাথে তো অনেক দিনের সম্পর্ক। অনেকদিন কফিও খাইছি আমি ওইখানকারই। আচ্ছা, আপনারা চলে গেলে দিত বা তার আগে দিত। জি। তারপর জাহাঙ্গীর সাহেব, আসলেও ওর এই পেশারগুলান এত বলার তো 23-24 বছরকার বলা কিভাবে শেষ করা সম্ভব? বলতে থাকেন। মানে শ্বশুরবাড়িটা যাওয়াও সেটাও একটা নাটকের মাধ্যমে নেওয়া। মানে গাড়িতে তুলে দিতে হবে, গেলাম তুলে দিতে, ব্যাগ গাড়ি সিট পর্যন্ত আগায় দিতে। তারপরে মোটামুটি একটা বলা চলে যে কিডন্যাপ। গাড়িতে নামতে পারিনি। পাবনা গেলে তখন মনে করেন যে আমরা এখান থেকে রাত্রে 11টায় গাড়িতে গেলাম, ভোর হয়ে গেল 3:30 এরকম টাইমে গেলাম। তো সকালের দিকে অনেক লোক, অনেক ধরনের কথা, যে চুপি চুপি বিয়ে করছে, এরকম হয়েছে ওইরকম হয়েছে, তো হয়তো দুইজন আলাদা হয়ে যাবে, এরকম ধরেন নানান রকমের কথা। আমার বাড়ি তো 3 বছর পরে জানছে যে বিয়ে শাদী করছি, এটাও 3 বছর পরে জানছে। বাবা মাও একটু ব্যথা পাইছে। তো বাবা মা ব্যথা পাইলে তো ছেলে মেয়েরা কেউ ভালো থাকতে পারে না। আমি বড়, আমার বিয়েটাই তারা নিজেরা দিতে পারে নাই। আমার মনে হয় যে সেই ব্যথাগুলো নিয়ে আমার উপরে সব আসতেছে ধাপে ধাপে। তো আরো পিছের দিকে যাই, যখন 4 বছর পরে ওদের এখানে গেলাম, একদিন থাকছি, পরের দিন চলে আসছি। মুরব্বীরা অনেক ধরনের কথা বললো, শুনলাম, শুধু উত্তর দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। জাহাঙ্গীর সাহেব, মেহেদী হাসান জিহাদ বলেছে যে এত ইমোশনাল যদি আপনি হয়ে যান তাহলে তো বাকি গল্প ঠিক করে বলতে পারবেন না। ওনারা তো গল্প শুনতে চায় আপনার। হ্যাঁ, আপনি গল্পটা একটু ভালো করে বলেন। আপনি কিন্তু কথা খুব সুন্দর বলেন, কথা গুছিয়েও বলেন, বাট হুড়মুড় করে অনেকগুলো আবেগের কথা একসাথে ভর করতেছে ব্রেনে, তো কোনটা ছেড়ে কোনটা বলবেন
এই সময় একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই তো? জি। বাট কথা কিন্তু খুব সুন্দর গুছিয়ে বলেন আপনি। এটা বাইরে বসে আমাকে খুব সুন্দর করে গুছিয়ে আপনি কথা সুন্দরভাবে কথা বলেন। মানে এরকম পরিবেশে কোনোদিন কোথাও যাওয়া হয়নি। কোনো সমস্যা নাই, আপনি আস্তে ধীরে বলেন। তাও তো আপনি কাছ থেকে দেখেছেন আমাদের কাজ কাম, জি। অনেকে তো তাও দেখেনি, এসে সুন্দর সরাসরি এসে কথা বলে। টুটুল ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, আপনার সাথে কথা হয়নি, এমনি যাওয়া হয় দেখছি, মেঘলাপুর সাথেও। ওরা খুব বিখ্যাত এখনো। জি, আপনি বলছিলেন যে একবারই গেছিলেন 4 বছরের মাথায়, আবার জি 4 তখন বছর একদিন মাত্র ছিলেন শ্বশুরবাড়িতে? একদিন ছিলাম। ওকে, তারপর চলে মানে আসলেন। ওনাদের কথাবার্তা গুলান কি খুব একটা, বলতো? মানে ওই যে চুপি চুপি বিয়ে করছি, হয়তো আবার আলাদা হব, বাদ দিব, পলায়ে যাব। আপনার এরকম। কয় ভাই বোন জানেন সাহেব? আমরা 7 ভাই বোন, 3 ভাই 4 বোন। 4 বোন। আর আপনার বাবা মা কি বেঁচে আছেন এখন? বাবা বাইচে আছে এখনো। আপনি মা- কি সবার বড়? আমার বড় 1 বোন, আর সবাই আমার ছোট 5 জন। আপনার কি মনে হয় জাহাঙ্গীর সাহেব যে অনেক বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে আপনার বাবা মাকে? এখন এটা ভাবতেছি, মানে আমার গোষ্ঠীর কারো কথা বলতে পারি না, আমি ওদিকে খেয়াল করতে পারি না। তার মানে বিয়ের 3 মাস পরে থেকেই শুরু হয়েছে, তখন থেকে আস্তে 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 বোঝা শুরু করছি যে কি করা যায়। তারপরও নিজের মতন নিজে চলি। আর প্রায় সময় বলতো যে আমি নিজে কামাই করে খাইতে জানি, আমি কারো কথা মতন চলতে রাজি না। আপনার বউ বলতো? জি, এখনো বলে। আর বাচ্চাদেরকে অনেক মারে এখনো। এইখানটায় মনে করেন কোপ দিছিল বটি দিয়ে, বড়টার। কি কারণে? এই কারণে কিন্তু নিয়ে আসতে চাইছিলাম, কোপ দিছিল। তো কোপ দিয়েছিল? জি, বটি দিয়ে। বটি দিয়ে? 4টা শিলি লাগছিল। মায়ে কোপ দিচ্ছে ছেলেকে? জি। সেই ছেলেকে, যে ছেলের জন্ম হওয়ার জন্য বহুদিন আপনারা ত্যাগ তিতিক্ষা করেছেন, দোয়া করেছেন আল্লাহর দরবারে, বিভিন্ন ট্রিটমেন্টের কাছে গেছেন, সেই মায়ে কোপ দিয়েছে বটি দিয়ে তার ছেলেকে? জি গুরু। আপনি কি করছেন তখন? তখন আমি ডিউটিতে ছিলাম। তারপরে যখন শুনলেন? তারপরে বাচ্চা ফোন দিয়ে যখন কাঁদতেছে, আবু তুমি কই? আমি কই ডিউটিতে। কয় আমারে মারছে, তুমি বাইরে আসো। তো বাইরে আসবো, এখন তো ডিউটি, কিভাবে আসবো? কয় আমি গেটের সামনে আসতেছি, তুমি বাইরে হলো। এরকম দইটা দেখাইলো কোপ। তো পরিচিত এক ডাক্তারের দোকানে নিয়ে গেছি। কয় দাদা এটা কোপ দিছে, এটা আমি পারবো না, আপনি সদর হসপিটালে নিয়ে যান, কিন্তু বললেন না যে দাও বা ছুরি দিয়ে কোপ দিছে, বলবেন টিনে বাচ্চা মানুষ ধাক্কালে কেটে গেছে। আর ঠিক ওই দিন আমার প্রথম জয়েন্ট ওইখানে। জি। প্রথম ডিউটি জয়েন করেই মনে করেন যে এই দুর্ঘটনা। তারপরে বছরে বললাম, বসে এই অবস্থান কি করা যায়? কয় বাচ্চা ব্যথা পাইছে, হসপিটাল নেওয়া লাগবো, শিলি লাগবো, যান 1 ঘন্টার ভিতরে চলে আসেন। তো সদর হসপিটালে, আমি আনসারে চাকরি করতাম মূলত, ওইখানে গিয়ে প্রথমেই আনসারদের বললাম, ভাই আমার বাচ্চা, আমি আপনাদেরই সদস্য, আগে গুলশানে ছিলাম, এখন চলে আসি, চাকরি ছেড়ে দিছি, তাড়াতাড়ি একটু ব্যবস্থা করেন, আমার ডিউটি আছে। ডিউটি রেখা চলে আসছে। ওরা মনে করেন নিজেরা টাকাদা করিয়া ছিলিমিলি করাইয়া ইঞ্জেকশন দিয়া ছেড়ে দিল। আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে ছেড়ে দিল। আমি 1 ঘন্টার ভিতরে আসছি। ওই প্রথম দিন থেকে মনে করেন অনেকের অফিসের অনেক লোক জানা শুরু করলো আর কি। এখন প্রায় লোকই জানে যে আমি কি সুখে আছি, কি অবস্থায় আছি। তো ঘটনা তো যে আপু বলছে, আমি ওইখানে গোছায় বলতে পারছি, কিন্তু এখন অসুবিধা নাই। তো এই জিনিসটা দেখবার পর আপনার বাবা হিসেবে তখন আপনার রিয়াকশন কি? আপনি ছেলেকে কি বললেন? আর ছেলেই বা কি বললো? কেন ওভাবে এক মা হয়ে তার সন্তানকে এভাবে বটি দিয়ে কোপ দিচ্ছে? মানে যদি কিছু করতে বললো, দেরি হইলো, আমি সময়ও আপনি কম দিছেন, তো সে নিজে মনে হয় যে মহারানী। জি, তার কথাবার্তা আচার আচরণে মনে হয় মহারানী হুকুম করবে, আমরা 3 বাপ বেটা মিলে পালন করবে। আমরা কিন্তু রান্না 3 বাপ্পতি জানি। ছোট বাচ্চাটাই বলে, আন্টি আমাদের বাবুর্চি খুঁজতে হবে না, আমরা 3 বাপ্পতি রান্না করতে জানি। আম্মু আসবে, প্লেট বাটি ধুইয়া খাইলে নিজেরটা খাবে, আব্বু আসলে আমরা 3 বাপ্পতি একসাথে খাবো। এরকম আরো অনেক কিছু আছে গুরু। তো আসলেও মা অসুস্থ হয়, তখন আমাদের যা যতটুকু জমেছিল ডাবল বন্ধক দেওয়া,
ব্লাড ক্যান্সার রোগী, অনেক ব্যয়বহুল খরচ। তখন এমনিও সহযোগিতা আত্মীয় স্বজনের কাছ থেকে যা পাওয়া গেছে সে কোনোটা ধার, কোনোটা মামা বাড়ির, সেটা তো আর ফেরত নেয় না। তো যে ডাক্তারটা মেজর, আর্মির রানিং মেজর, উনি বলল কি আছে, কি করতে পারবেন, এটা কিন্তু ব্যয়বহুল, আর সাহস কতটুকু আছে। আমি কই আল্লাহ পাক আমাদের অনেক ধৈর্য দিছে, সাহস দিছে। তখন উনি বললো যে আপনার আমার ব্লাড ক্যান্সার। তো থুম ধরে গেল অনেকক্ষণ। আমি কই তারপরেও চেষ্টা করবো, আমি আল্লাহ ভরসা। জমি কি আছে, বাবা কি করে, আপনি কি করে। আমি কই তখন আমি 3,500 টাকা বেতন, 4,000 টাকা বেতন জি। তারপরেও চেষ্টা করতে করতে জমি কোনোটা দুইবার বন্ধক দেওয়া হয়ে গেছে, তারপরেও বিক্রি করি না। ডাক্তারই বলছে এমনি চেষ্টা করে দেখেন, সর্বস্ব হারানোর দরকার নেই। তো উনি ওনার চেষ্টায় অনেকটা আগায় নিয়ে বললো যে 17 ব্যাগ রক্ত লাগবে। এইখানে লাইফ লাইন আছে, ওয়ারলেস গেট। আমার ডাক্তারটাও পরিচিত পাশের গ্রামে। তো বললো তুমি পারবা 17 ব্যাগ জোগাড় করতে? আমি জি পারবো। তো একদিনেই 17 ব্যাগ রক্ত যখন জোগাড় করছি তখন উনি অবাক, কিভাবে সম্ভব। তো রক্ত দেওয়ার পরে এই মেজর সাহেব বলছিল মোটামুটি ভালো, কিন্তু ছেপ থাকা লাগবে, আপনি নিজে বাড়ি থাকা লাগবে, চাকরি করা যাবে না। আমারে সুস্থ রাখতে হইলে চাকরি করা যাবে না, আপনি নিজে থাকতে হবে। আর আপনার যে বড় বোন আসছে দেখলাম, ওনার দ্বারা সম্ভব না। উনি পান খায় আর সাজে গুজে, আপন বড় বোন, বদনাম ডাক্তারের যেটা বক্তব্য যে ওনার দিয়ে হবে না। আর ভাই যে 2জন আসছে এরা তো ছোট, বোঝেও না খুব একটা, এদের দিয়েও হবে না। এই রোগী মূলত লাগে হইলো 4-5 গ্লাস, আলো বাতাস আসবে না, শুধু গ্লাসের ভিতরেই যা আছে তা। বাড়িতে গেলে তো লোকজন আসবে, কথা বলবে, বিভিন্ন কিছু। তো তারপর উনি বলে দিছিল যে এই কেমোথেরাপি এতদিন পর পর লাগবে। তো 15 দিনের মতন ছিল, ভালো হয়ে গেল, পুরোপুরি ভালো হয়ে গেল। তো 15 দিনের মতন ছিল। তখন উনি ডাক্তার নিজে ফোন দিয়া ডেলি একবার করে ফোন দিয়ে খবর নিত, আমি ফোন দেওয়া লাগতো না। উনি আর্মির লোক, অনেকেই বলে খারাপ, কিন্তু আমি দেখি নাই খারাপ। তো ওই সময় মনে করেন জমিগুলো সব বন্ধক দেওয়া, আর আমি আস্তে 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 চলতেছি, বাইগুলানো করতেছে টুকটাক করে, কিছু পরিশোধ করছি। তাও এখনো মনে করেন সব জমি বন্ধক দেওয়া আছে, তবে ডাবলটা নাই, সিঙ্গেল যেটা আছে। আবার ওই জমিরই দলিল কৃষি ব্যাংকে বন্ধক দিয়া কৃষি ব্যাংকেতেও টাকা নেওয়া আছে, ওইটাও 2.5 লাখ আছে। তো সব মিলে দেনা আর দেনা। আর ওনার এই পেশারে কতদিন বেঁচে ছিলেন? মা ওই তো আমরা এখান থেকে অসুখ ধরা পড়ার পর 3 বছর। 3 বছর? জি। ওই পরিপূর্ণ সেবা আপনি করতে পেরেছেন মাকে? আমি টাকার বিষয় আমি বলতেছি না, বাট ছেলে হিসেবে যে সেবা যত্নটা করা, হ্যাঁ আমি করতে পারছি। যত মারা যাওয়ার পরে আর বাড়ি থাকবো, কারে নিয়ে থাকবো। তখন মা কি বলতেন যখন এত সেবা যত্ন করতেন, সবকিছু ছেড়ে দিয়ে? মা অনেক কিছুই বলতো। কি বলতেন? মা অনেক কিছুই বলতো, যে তোমারটা খাইয়া পইরা সবটি ভাই বোন বড় হয়েছে, ছোট ছোট ছিল। আমি কিন্তু ঢাকা আসি একেবারেই ছোট থাকতে, 14-15 বছর বয়স। তখন থেকে আস্তে 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 করে টুকটুক করে সবাই চলতে চলতে এই দীর্ঘ সময় কখনো ভাবতে পারি না নিজের কিছু লাগবে। শুধু পরের জন্য বাঁচছেন সারা জীবন। মা খাইতে দিয়ে বলতো, তোর ছোট ভাই পুঁচি করে ঝোলা, আমি কি করুক, আমার ভাই তো আবার বলে ও ঝোলা করে তোর কিছু লাগবে না। না, মা বাবা যতদিন আছে লাগবে না। তারপরে এই 2-3 বার এরকম বলাতে একদিনে না, বেশ কয়েকবার বাড়ি যাইতাম, দেখতাম। তখন বলতো, আমি বলতাম এটা যদি ওর ঝোলা হয়, ও কিছু করে, তাহলে তো বলবো অমুকের ভাই, অমুকের ছেলে। তখন বাবাই বলল
তুমি যদি ভাই হয়ে সহ্য করতে পারো, আমি বাবা জন্ম দিয়েছি, আমি পারবো না কেন? আর তো মা, ও পারবে, হাসি খুশি ভাবে পারবে। তবে ও যে জোলা করছে সেটা আমি দেখি না, ওরকমও নাই। তো তারা ভাবতো শোনেন, ওর রোদের থেকে খরচ করতে বেশি, এখনো করে। এখন টোটালি মনে করেন মা মারা যাওয়ার পরের থেকে সমস্ত সংসারের ভাই বোন আরো যারা আছে, বিয়ে শাদী হয়েছে, আসে, খাবার দাবার, বাজার সব ওই চালায় সারা বছর। আমি শুধু 2 ঈদে কিছু কিছু দেই। কুরবানি ঈদে চেষ্টা করি, কুরবানির গতবার যেমন 8,000 দিয়েছিলাম, বুঝতে পারছি, এরকম ভাবে দেই। এর চাহিদাটাই তো আমি শেষ করতে পারি না। আচ্ছা, আমরা ওনার গল্পেই থাকি। হ্যাঁ, ওনার গল্পটা বলেন আপনি, কারণ আপনি তো ওনার গল্প নিয়েই আপনার মধ্যে কষ্টটা, তাই না? আপনি আমাকে যেভাবে মেসেজ করেছিলেন যে আত্মহত্যা করাও মহাপাপ, আমি এখন কি করব? তো আসলেও সেইটা, বাট আজকে যে আয়োজনে আমরা আছি, রমজানুল মোবারক সবাইকে, এবং রমজানের এই পবিত্রতম মাস, পবিত্রতম রজনীতে আমরা এই প্রোগ্রামটা করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাদেরকে এই বিষয়গুলো ডেমনস্ট্রেশন করে দেখিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সলিড কমিউনিকেশন, যে তার বাবা মাকে এবং পরিবারের প্রতি এরকমভাবে রেসপন্সিবল হবে, ডেফিনেটলি সেই মানুষটি ভালো থাকবেন ইহকালে অথবা পরকালে। কিন্তু জাহাঙ্গীর সাহেবের যে গল্পটা এখন পর্যন্ত আমরা শুনে আসলাম, মাত্র 13 থেকে 14 বছর বয়সে সংসারের ঘানি টানার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়। এবং সেই যে কষ্ট, সেই যে ঘানি টানতেছে, ঘানি টানা মানে কিন্তু যাতা রকমের ঘানি টানা না, কায়িক পরিশ্রম। যেই শরীরটা যতখানি পরিশ্রমে একেবারেই শরীরের সমস্ত রকমের মানে কি বলবো, এর চাইতে বড় জাকাত দেওয়া মনে হয় না, যে পরিমাণ পরিশ্রম সে সারা জীবনটাতে করেছে। স্পেশালি তার যে ভাই বোন, সে তাদেরকে মানুষ করা, এবং সেই সাথে মা যখন অসুস্থ হন, 3 বছর ধরে ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করে, তখন পাগলের মতো পরিশ্রম করে মায়ের পাশে থেকেছেন। এখন এই মানুষটি সব কিছু করে এসে, স্পেশালি বাড়ির বড় ছেলে বলতে আমরা যে টার্মিনোলজিটাকে চিনি, অথবা তার বাবা মার বড় সন্তান হিসেবে যা যা দায়িত্ব পালন করার সব কিছু নিরবিচ্ছিন্নভাবে করার পরেও ব্যক্তি জীবনে কেন এই মানুষটি এত বেশি অসুখী? আমরা কিছু পারি আর না পারি, এই প্রোগ্রাম যারা শুনছেন বা প্রোগ্রামে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, তাদেরকে সাথে নিয়ে এই মহামান্বিত রজনীতে আমরা অবশ্যই প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগে মিনিমাম কিছু সুখ যেন দেন, যেটা এই ইহকালে তার জীবদ্দশায় সে দেখে যেতে পারে। আমি আপনার ব্যক্তি জীবনের কথাই এখন শুধু শুনবো, বাকি কথাগুলো আমরা বুঝেছি যে কিভাবে দায়িত্ব নিয়ে এই পরিবারের ভাই বোনদেরকে মানুষ করতে, স্পেশালি বাবা মার জন্য যে পরিমাণ সেবা আপনি করেছেন। সো ডেফিনেটলি বলা যায় আপনার মতো মানুষ, আপনার মতো সত্যিকারের মানুষ পাওয়া সত্যি মুশকিল। কিন্তু ব্যক্তি জাহাঙ্গীরের জীবন এত বেশি বিস্ময় কেন? এমন পার্টনার আপনি চুজ করলেন নিজ পছন্দে। জীবনে তো এই একটা ভুলই করেছেন, যে বাবা মার দুঃখ বা কষ্ট পাওয়ার একমাত্র ভুল, সেটা হচ্ছে আপনি নিজের পছন্দে বিয়ে করেছিলেন। কিছুটা হয়তো গররাজি ছিলেন, কিন্তু এমনভাবে পরিস্থিতির বাকি বাধ্য হয়ে পড়েছিলেন যে তাকে বিয়ে শাদী না করা ছাড়া আপনার উপায় ছিল না। বিয়ে শাদীর আদলে যে মহারানীকে আপনি ঘরে তুলে নিয়ে আসলেন, সে মহারানী কথায় উঠতে বসতে আপনাকে গালিগালাজ করে, উঠতে বসতে আপনার সন্তান, যেটা কলিজা ছাড়া ধন, বহু কষ্টের ফসলে পাওয়া এই সন্তান, তাদের গায়ে হাত তোলা তো দূরের কথা, তাদেরকে বটি দিয়ে কোপ দিতে পর্যন্ত দ্বিধা করে না। কেমনে সামাল দিচ্ছেন পরিস্থিতি? কিভাবে চলছেন প্রতিদিন এসবের সাথে? মানে বাসায় গেলে যদি ওর আম্মু চেতে রাগ হয়, তো বল, রাগ হওয়া তেমন কোনো কারণ লাগে না, না চাইলেই রাগ করতে পারে না। মানে ও তো প্লেটটা ধুইয়া ভাতও বাইরে দেয় না, এই অভ্যাসটাই তাদের নাই। 2টা বোন তারা, আমি দেখিনি আজও পর্যন্ত। বাচ্চারা নিজেরা রান্না করতে জানে। বাড়ির পরিস্থিতি বর্ণনা দিন তো, কি হয় সাধারণত বাসাতে, কি দেখেন? বাসাতে কতদিনের সংসার আপনাদের? 23 বছর পার হয়ে গেছে। 23 বছর পার হয়েছে। বাসায় কি কি হয়, বাড়ির বর্ণনা দেন। মানে যেই বাসায় আমরা থাকি কি কি হয়, তো মনে করেন ডিউটি শেষ করলাম, আমার বাসায় যেতে 7-8 মিনিট লাগে। গেলাম, কাপড় চোপড় চেঞ্জ করি। আমি মূলত একটা সিকিউরিটি চাকরি করি একটা কোম্পানিতে। তো ঘরের দরজায় ঢুকতেই তো বাচ্চাদের বকা দিব, এই জানোয়ার বাচ্চা এটা কর, আন্দাজে। হ্যাঁ, এই জানোয়ার বাচ্চা এটা কর, তো মরিচ পেঁয়াজ কাটস নাই কা,
তরকারি রান্না হয় নাই কে, জানোয়ার বাচ্চা কইছে, এই শব্দটা তো জানোয়ার বাচ্চা বললো, মানে ও বাচ্চা, আমি তো জানোয়ার। কোনো কারণ ছাড়াই শুরু এভাবে জি, মানে গাধার খাটি খাটিয়ে কিন্তু ঢুকতেছেন আপনি। আমার বাবা মা ভাই বোন এদেরকে সহ একই বাসায়, সবার জন্য। তো বাচ্চারা বলে যে আম্মু তুমি যেই ভাষাগুলান বলো এটি কিন্তু আসলে একতরফা হয়, একটা ভাষা হয়ে যায়, একক জনের একক রকমের ভাষায় বকে। আব্বুরে তুমি এক ভাষায় বকবা, আমারে এক ভাষায় বকবা, দাদারে তুমি আরেক ভাষায় এইভাবে বকবা। বলে ছেলেরা। আরো অনেক কিছু বুঝায়, বুঝলে, আমারে বুঝ দিতে হবে না, তোরা আমারে কি বোকা পাইছস, আমি অনেক বেশি। আচ্ছা, আমাদের কাছে একটা টেক্সট আসছে, বলেছেন যে তার ওয়াইফের আব্দুল হাশিম, তিনি লিখেছেন নিজের মা বাবা নিজেই না খেয়ে নিজের সন্তানকে লালন পালন করে থাকে, মা কি করে এমন ব্যবহার করে সন্তানের সাথে। এই ব্যবহারের দুটা কারণ হতে পারে, একটা হচ্ছে সে অন্য পুরুষের প্রতি আসক্ত, আর একটা হচ্ছে আপনার তার স্বামীর প্রতি সে অসন্তুষ্ট। আসলে দুইটারই কোনো কারণ আমি সঠিক দেখি না, অন্য পর পুরুষের সাথেও সম্পৃক্ত নাই, সেটা আমি শিওর। আর তার একটাই ক্ষোভ জিত, যে সে তার বাড়িতে আমারে নিতে পারে নাই, আমি তার বাড়িতে সেটেল হই নাই ঘর জামাই হিসাবে। বরঞ্চ মনে করেন আপনার সাথে বয়সের পার্থক্য কেমন আপনার বউয়ের? 3-4 বছর। 4 বছর। কিন্তু আপনি তো বলেছিলেন 3-4 বছর হলে তো এটা একজন একটা বোঝার কথা, বেশি বয়স কম বেশি হইলে তখন কিন্তু। তার মানে এখন তার 44 চলে। হ্যাঁ, 44 সালে। কিন্তু আপনি তো বলেছেন যে তার একটা ভাই আছে। হ্যাঁ, তার ভাই তাহলে আছে। আপনাকে কেন সে ঘর জামাই হিসেবে নিতে চায়? এমন হতো যে সংসারে কোনো ভাই নাই। একটু পিছনে যাই গুরু, আসলে দেমাগ অহংকার জিনিসটা সে শুধু পুরাইতেই জানে, কিছু দিতে জানে না। আর তার প্রধান উদ্দেশ্য কারণটা হলো এটা, দেমাগ। অহংকারের কারণ? অহংকার হইলো ওই যে আমি কামাই করে খাইতে জানি, আমি কারো কথা শুনতে সে কি জব করে নিজে? এখনো করে। কি জব করে? গার্মেন্টসে। প্রথমে মনে করেন সুযোগটা দিয়েছিলাম, তার মারে খাওয়াইতে হবে, তার ভাই খাওয়ায় না, সেই বলে জবটা নিয়েছিল। কিন্তু জব করার তো প্রয়োজন ছিল না। না, আপনি তো নিজেই পরিবারের দায়িত্ব পালন করতেছেন। জি জি। কিন্তু সে বলেছিল যে আমার বাবা মাকে খাওয়াইতে হবে, সেই কারণে আমাকে জবে ঢুকতে হবে। জি। এইভাবে ঢুকছিল জবে। জি। ওকে। এখন মনে করেন যে এই 7-8 বছর পার হয়ে গেলে বাচ্চা হইলো 2 বছর, 7 বছর পারে বাচ্চা যখন 2 বছর, তখন আস্তে আস্তে কথা বলে। আমার ভাইরা 2-1 কথা বলে ওর সাথে, আমার বাড়িতে গেছে, কয় মিয়া ভাইয়ের কিছু নাই, মিয়া ভাই ফকির মিসকিন, এই ভাষাগুলো বলে তো সবসময়। তো ফকিরের বাচ্চা, মিসকিনের বাচ্চা, ওইখানে আমি যাবো কা, ওইখানে থাকবো কা, কয় কিছু নাই, তবে উঠানটার ভিতরে ফুটবল খেলা যায়। মানে আমি গরিব গুরু, ঠিক আছে, কিন্তু বাড়িটা 29%। আপনাদের বাসা? জি। ওকে। 29% বাড়ি। নিজের বাসা তো এগুলো? জি। কোথায় এটা? এটা টাঙ্গাইলে। টাঙ্গাইলে। জি। আচ্ছা। আপনার বাড়িতে কি আপনার বউ গিয়েছে কখনো? গেছে, 10 মাস ছিল সর্বোচ্চ, ধাপে ধাপে, টোটাল। তো অনেকেই বুঝাও ফেলবে, টাঙ্গাইল যেই গ্রামটায় 201 গম্বুজ মসজিদ, ওই গ্রামটাই, মসজিদটা দক্ষিণের মাথায়, আমার গ্রামটা উত্তর মাথায়, একই গ্রামে। বিশাল এরিয়া নিয়ে তো আপনার বাড়ি তাহলে। হ্যাঁ, 29%। একটা অংশ ভিতরে 97টা পুকুর কাটছিলাম, এটা বন্ধ করার জন্য 2 ভাই চাপ দিছে, আমাকে বন্ধ করার দরকার নাই, কারণ আমার তো থাকার মানুষ নাই। আমার মা সেই জিনিসগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগালে জাহাঙ্গীর সাহেব ওখান থেকে কি প্রচুর ইনকাম আসার সুযোগ ছিল না? আসে তো, এখনো আসে। আমার ভাই সবার ছোট, তার বউ মনে করেন বাড়ি থাকে, সংসারে যে দেখতেছে টুকটাক, তার আসতেছে, মেজোটা তারও আসতেছে। হ্যাঁ, দেনার বেলায় খালি আমারই বাড়তেছে আস্তে আস্তে। কেন, আপনি কি ভাগ পান না এসবের? ভাগ পাই, এমনি জমিগুলান তো বন্ধক দেওয়া সব। আচ্ছা, সেই কারণে জমি তো সব বন্ধক দেওয়া, বাড়িটা আছে, বাড়িটা আছে, বাড়ির তো 2 ভাইয়ের ঘর আছে, আমার ঘর নাই। বাবা বলতো একটা ঘর তুলো, মা বলতো ঘর তুলো, ভাই বোন বলতো ঘর তুলো। তো ঘর তুলবো, আজকে ঘর তুলবো, কালকে 2 দিন, একটা প্যারাক লাগবে, একটা বাটাম লাগবে। কিন্তু ওখানকার যে জিনিসগুলো আসে আয় রোজগার, সেগুলোর ভাগ আপনি পান? হ্যাঁ। আচ্ছা। ফল ফলাদি টুকটাক গাছ যা আছে, হ্যাঁ, এই যে বাচ্চারা যায়, আমি যাই, আবার বাবা কখনো নিয়ে আসে। কিন্তু এগুলো বন্ধ রাখার কারণে আপনি চাইলেই কিছু অংশ যে বিক্রি করে আপনারা বড় কোনো উদ্যোগ নেবেন, সেটা আপনারা চাইলে করতে পারছেন না? পারছি না বলতে, জমিগুলান এখনো সব বন্ধক দেওয়া আছে, আর বাড়িটা সহ ব্যাংকে দলিল সবগুলান কৃষি ব্যাংকে। কৃষি ব্যাংকে।
কিন্তু সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে এগুলো ছুটিয়ে আপনারা চাইলে এটা বিক্রি করে হলে অনেক বড় পরিসরে কিছু করতেই পারবেন, তাই তো? ওই রকম সম্পত্তি তো আছেই ওখানে। না, জমির পরিমাণ হইল 85% মোট টোটাল। জি, বুঝছি। 85%, তার ভিতরে 29%ই তো বাড়ি বিটা। ওকে, সো আপনি বলছিলেন যে আপনার বাড়ির গল্প শুনতে চাচ্ছিলাম আমরা, একটু এইসব গল্পগুলোই শুনি যে সাধারণত কি কি ফেস করতে হয়। আপনি যে যা গাধার খাটুনি খেটে ঢোকেন বাসায়, সিকিউরিটি জবের চাকরি তো আমরা বুঝি, রোদ নাই বৃষ্টি নাই কি পরিমাণ কষ্ট করতে হয়, বাসায় ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেল গালিগালাজ। ওকে, আচ্ছা, একটা এসএমএস নিব, একটু অনেকগুলো এসএমএস এসে আছে। ঘুম কুটুম লিখেছেন, যে ব্যক্তি এত দায়িত্বশীল এবং পরিশ্রমী সেই ব্যক্তি জীবনে অসুখী, আসলে সমস্যাটা কোথায়? জীবন চন্দ্র লিখেছেন, রংপুর থেকে আছি। কাদের সাহেব আছেন সিলেট থেকে। তারপর আবু নাইম লিখেছেন, গুরু এতেশাম ভাই কি আপনি নাকি? আর মেঘলা আপু কি আপনি নাকি? আমি স্কুল লাইফে শুনতাম কিন্তু কখনো লাইভ দেখি নাই, কনফার্ম হওয়ার জন্য মেসেজটা করলাম, একটু পড়বেন। এটার উত্তরটা গুরু আপনি দেন। এত বছর প্রোগ্রাম করার পর যদি এগুলো উত্তর দেওয়া যায়, দেওয়া লাগে, তাহলে আসলে এটা একটু কষ্টেরই। আমাদের হয়ে অনেক আমাদের ভাইয়েরা আছে, বোনেরা আছে যারা আমাদের সাথে কানেক্টেড থাকে লাভগুরুর এই প্রোগ্রামে, ভালোবাসার বাংলাদেশে, তারা প্লিজ উত্তরটা দিয়ে দেন দয়া করে। জি, ফয়সাল আছেন, তারপরে আছেন শাহজাহান, বলেছেন গুরুর সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া, আপনি ইমোশনাল না হয়ে গল্পটা বলেন। ইউনুস লিখেছেন, ঢাকা ড্যামরা থেকে আছি আপনাদের সাথে ভাই, আপনার জন্য অনেক দোয়া রইলো। হাফিজ লিখেছেন, তারপরে আছেন সোহেল রানা। নাইমা খাতুন লিখেছেন, অজয় রয় আছেন ঢাকা থেকে, ঢাকা গুলশান থেকে অনেকে আছেন। আব্দুল কাদের লিখেছেন, আমি তাকে এখনো একতরফা ভালোবাসি। মিমি আছেন, অনেকদিন পর শুনছি, রংপুর থেকে অনেকেই আছেন। সুমাইয়া রাহা লিখেছেন, চমৎকার প্রোগ্রাম। মাহাদি আছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আশফিয়া ইসলাম আশফি, আজকেও সাউন্ডের সমস্যা না? আজকে তো কোনো সাউন্ডের সমস্যা হওয়ার কথা না, আজকে সমস্ত কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বাকিরা সবাই শুনতে পাচ্ছে। জামিল লিখেছেন, সেম কাহিনীতে আমিও আছি, তবে এতটা না, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, এবং আরো অনেকেই। আপু সবসময় আপনাদের এফএম শুনি। জমি কেন বন্ধক রাখা আছে? যে ব্যক্তি এত দায়িত্বশীল এবং পরিশ্রমী, এগুলোর তো ব্যাখ্যা উনি দিয়েছেন, আমরা শর্টে বলে দিই। সেটি হচ্ছে যে মায়ের ট্রিটমেন্ট, ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন, ওদের তো আয় রোজগার একেবারেই নাই, তখন বাধ্য হয়ে এসব বন্ধক রেখে সেই জায়গাগুলোতে তাদের ট্রিটমেন্ট করার সর্বোচ্চ চেষ্টা উনি করেছেন বাড়ির বড় ছেলে হিসেবে, এবং বিভিন্ন সময়ও তাকে বিভিন্ন প্রয়োজনে হয়তো এই বন্ধকের দায়িত্ব নিতে হয়। ওকে জি, তারপর আপনি বাড়ির গল্প শোনাচ্ছিলেন আমাদেরকে, শোনান। বাড়ির গল্প। ওনার মহারানী হওয়ার পিছনে তাহলে একটা বড় রিজন হচ্ছে উনি জব করেন নিজে গার্মেন্টসে, সেই কারণে ওনার একটা দেমাগ যে আমার ইনকাম তো আমি নিজে খাই। দেখতে সুন্দর কি বেশি সুন্দরী নাকি? না, খুব একটা সুন্দরী না, অসুন্দরও না। মোট কথা দেমাগ রাখার দরকার হলে এগুলোর প্রয়োজন পড়ে না, যে দেমাগি সে দেমাগি। ওকে দেন, ও আপনি ঘরে ঢুকলেন, শুরু হয়ে গেল, আসলো জানো এভাবে শুরু হয়ে গেল। তো আমি গিয়ে দেখবো যে কোন পাতিলে কি আছে না আছে, নষ্ট হয়েছে কিনা, বাচ্চা তো বাচ্চাই। আর ওনার এই দায়িত্ব নাই, যদি কোনো তরকারি কোনো কারণে নষ্ট হয়ে থাকে, রান্না করে তো অফিস যাওয়ার আগে তো ওইটা মনে করেন সকাল খায়, দুপুর খায় বাচ্চারা, কোনোদিন রাত্রেও খায়। কে রান্না করে? আপনি রান্না করে যান? না, সকালকারটা উনি করে, আর রাত্রেরটা মনে করেন যত রাইতি হোক আপনার রান্না করে তারপরে খাবেন। জি, 12:30, 12টায় খুব কমই হয়, 12:30, 1টা রাত্রি বাজে আমার বাজে রান্না খাইতে। এবং এই বাচ্চাগুলো তো ছোট ছোট বাচ্চা, এরাও না খেয়ে বসে থাকে ততক্ষণ, 11টা পর্যন্ত থাকে, তারপরে মনে করেন ছোটটা কমায় যায়। এর আগে তাহলে খাওয়া, এর আগে যা যতটুকু থাকে আগের তরকারি, এটাতে ওরা আমি খাওয়াই দিই। আচ্ছা, উনি নিজেও মনে করেন যে প্লেটটা ধুয়ে দিবে না, যে ভাত মানে এগুলো কাজ আপনার, বাচ্চাকে খাওয়ায়, ঘুম পাড়ানো, এই সেই করা সব। তো মশারিটা লাগাবে না, ওই বকা দিব, কুত্তার বাচ্চা মশারি লাগায় আসো, এমনি সস্কা মশাই কামড়ায়। তো যখন ওই গালিটা গায়ে, আমার গায়ে তো লাগে, তখন আমি মশারি লাগাই দিই। বাচ্চা ছোটটা সর্বোচ্চ 11টা পর্যন্ত পারে, আবার 7টায় উঠে, 7:30টার মধ্যে ওরা স্কুলে চলে যায়। লেখাপড়ার দিকটা যথেষ্ট ভালো। আমি হাজি বড়টা 16 বছর, যার বয়স কোন ক্লাসে? ক্লাস 8 এবার। না, বড়টা হইলো ক্লাস 10-এ, আর ছোটটা 8-এ। দুটেই ভালো লেখাপড়া করতেছে, মোটামুটি ভালো। বাপে পুতে মিলে কি গল্প করেন আপনারা, এই যে এত অত্যাচার, এত কষ্ট, এত কিছু? একটা মজার শব্দ আছে, একদিন মারলো দুইজনরেই, মারলো, ছোটটায় পিছনের রুমে শুইল, 2 রুম আর কি, পিছনের রুমে শুইলে তা আমার তো কাম কাজ চলতেই আছে। তো বড়টায় বলতেছে, জিদনি ওঠ, তুই সামনের রুমে গিয়ে শো, আমি আব্বার সাথে শুবো, আব্বুর সাথে শুবো। তো ওইটাই গেল। তো বড়টা যখন আমার সাথে শুইল, তখন
অনেক রাত। তো আমি জিজ্ঞেস করলাম যে এত যন্ত্রণা, এত বকা, এত মার কিভাবে সহ্য করো? তো ঘাড় অন্যদিকে ঘুরাইয়া বলল কি, তুমি কিভাবে পারো? ইস ইস, তবে আরেকটা ভুল করছিলাম আমি, অনেক ম্যাচিউরড হয়ে গেছে এত অল্প বয়সে ওরা। যে আরেকটা ভুল করছিলাম, বড় বাচ্চাটা যখন 8 বছর তখন বলল, আব্বু খালা জায়গা বাঁচবো, আম্মু কিনবো। না, আপুরও যেটা বলছিলাম, খালা জায়গা বাঁচবো, আম্মু কিনবো, আর যদি তুমি কিনে না দাও তুমি কোনোদিনই আমাকে দেখতে পারবে না। পাবনায় বাসায় বলতেছে, কোনো দিক আমাকে দেখতে পারবে না। তাহলে কি করা লাগবো? কয় 50,000 উপরে লাগবে, তুমি 25-30,000 দেওয়া লাগবে। তো আমার কাছে টাকা নাই, ফোনে ফোনে তর্ক বিতর্ক চলতেছে। তারপরে বাচ্চায় যখন বলছে কোনোদিনই দেখতে পারবে না, আমি কই কি করা যায় তাহলে? কই তুমি খালুর সাথে কথা কই। তো ওর খালুর সাথে যখন কথা বললাম, কই মেয়ে ভাই আপনি যেভাবেই পারেন, যতটুকুই পারেন কিনে দেন, কিনে দিয়ে আপনার বাচ্চা আপনি নিয়ে যান। মানে বাচ্চা কোথায় ছিল তার আগে? পাবনা। ওকে, আপনার বাচ্চা আপনি নিয়ে যান। আপনার কাছে গেলে আপনার গোষ্ঠী আমি দেখছি, চিনি, ওইখানে গেলে মানুষ হবে। এদের এখানে চলার সাথে কারো চলার সাথে মিল নেই। ওদের হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল এখন থেকেই ভিন্ন। এখানে থাকলে ওরা এই 3 ভাই বোনের মতো মানুষ হবে, মানুষ হবে না। এই কথা যখন বলছে, যেভাবে পারেন আপনি চেষ্টা করেন। কিন্তু ওনার অংশই কিন্তু বিক্রি করতেছে, তাও জায়গার পরিমাণ 7.5 4 ভাগ করলে। কন্ডিশনটা কে দিয়েছে যে জমি না কিনে দিলে বাচ্চাকে দেয়া যাবে না? ওইটা তো আমার বাচ্চাই বলতেছে, আচ্ছা কোনোদিনই দেখতে পারবে না। তাইলে ওরা আম্মু ওদেরকে এরকম থ্রেট করাইছে। দেখি ব্যবস্থা করলেন আপনি ওইটা? জি করছি। ওইটা কার নামে দিলেন ওই জমি? ভাইরাই যখন বললো তখন করলাম। ওই বাচ্চাই বললো, তুমি টাকা পাঠাবা পাবনা শহরে, ওকে, আর তুমি তখন ট্রেনে আসবা, 2 ঘন্টা লাগবে যাইতে, 2 ঘন্টা আসতে, বুঝলাম। আর তুমি ততক্ষণ চলে আসবা। তুমি আমার নিয়ে দাদার বাড়ি দিয়ে আসবা। দাদার বাড়ি ছোট মানুষ, তুমি ছোট মানুষ, তোমার দাদি নাই, তাহলে থাকবা কার কাছে? কয় দাদার কাছে। দাদারই তো অন্য আরেকজন তদারকি করা লাগে। কয় তাহলে তোমার অফিসেই থাকবো। তারপরও বলছি তুমি কিনে দেওয়া, নাহলে কোনোদিনই দেখতে পারবে না। ওকে, দিয়ে কি করলেন আপনি? তো আমি, জমিটা কার নামে কেনা হয়েছে? ওর নামেই, ওর নামে 15-2%। যাই হোক, কিনে ওর নামেই দেওয়া হলো। জি। টাকা ম্যানেজ করলেন কিভাবে? 23,000 টাকা জোগাড় করছিলাম আমি। আচ্ছা, দিয়ে তারপর বাচ্চা কি সত্যি নিয়ে আসলেন তখন? তারপর থেকে আপনার কন্ট্রোলে বাচ্চা? জি। আর না হলে ও কি থ্রেট দিয়েছিল আপনার বউ যে এই জমি যদি কিনা না দিতে পারিস তাহলে আমি তোরকে বাচ্চা ছাড়া করে দেবো, এরকম কিছু? হ্যাঁ, বাচ্চারাই বলতো। বাচ্চারা তার আচার-আচরণ তো মুখস্থ, কারণ এভাবে থ্রেট করতে মানে রাত দিন তোর বাপকে বলে যেভাবে জমি কেনার ব্যবস্থা করে দে, না হলে তোদেরকে আমি কোনোদিন যাইতে দেবো না বাপের কাছে। মানে বহু কষ্ট করেছেন। দেমাগ আসলে ওগুলো আমি বুঝা পাই না, দেমাগ কোত্থেকে আসে। কিছু থাকলে তো দেমাগ আসে। টোটালি হইলো 17.5%। তার অর্ধেক এক ভাই আর অর্ধেক 2 বোন। তো যখন রেজিস্ট্রি অফিসে গেছি তখন সাব রেজিস্ট্রার প্রশ্ন করলো, আপনার কি যৌতুক দেয়? পরের ধাপটা আর কি, যে এই যে আপনার নামে রেজিস্ট্রি দিতেছে, যৌতুক দেয়? আমি জানি না। ওইখানে একরকম বলছে, আমি জানি না। কয়তালি কি? আমি উনি দিতেছে, ওনারে প্রশ্ন করেন। তখন ওই বাচ্চা কোলে নিয়ে বললো কি, আমার ভাই বোনের সাথে বনে না, মিলে না, তাই ওনার নামে এই 15-2% করে। 15-2% না, 1.81, 7.5 4 ভাগ করলে যেটা আসে। তো তখন ওইখানেও কিছু লোক জানা বোঝা হয়ে গেল। মানে আমি বুঝলাম জমি জমা যে ফ্যাক্টরটা, সেটা বুঝলাম। তো বিভিন্ন ধাপে ধাপে তো আপনাকে তাহলে ফলসে ফেলা হয়েছে। 2500 টাকা শর্ট ছিল, বাচ্চাদেরকে ব্ল্যাকমেইল করে, কখনো আপনাকে ব্ল্যাকমেইল করে। তো আপনারা বাপে পুতে মূলে কি গল্প করেন, কিভাবে নিজেদের মনকে সামাল দেন? এই যে দিনের পর দিন এত কাহিনী। এখন একটু সান্ত্বনা নিয়ে আসি। এই বাচ্চায় যখন বুদ্ধি দিল যে কিনা দিলাম, তখন 3 ভাই বোন মারামারি হইল। একজনের নাক নাই, একজনের কান নাই, যে নাকের দুল থাকে। যাই হোক, আমি গল্প তো আমি বুঝলাম। যেটা এখন বর্তমানে পরিস্থিতি বলেন, এই যে আপনারা 3 জন মিলে কষ্ট করেন, আর যিনি আপনার বউ মহারানী, সে আপনাদেরকে দিয়ে কষ্ট করায়, ইচ্ছা মতো গালিগালাজ করে, বাচ্চাদের উপর ইচ্ছা মতো হাত তুলে। ঈদ পর্যন্ত করবে, তারপরে কুত্তার বাচ্চা কেমনে খাওয়াবে, কেমনে পড়াবে, কেমনে আমার জায়গা দিবে, কেমনে আমার ঘর করে দিবে।
তবে গুরু এত কষ্টের ভিতরেও আমি জায়গাটা ঠিকঠাক করে রাখছি। এত কষ্ট আমি কিন্তু দেনা এখন 8,91,000 টাকা, 8,91,000 টাকা। তারপরেও আমি আল্লাহর দয়ায়, দয়াল নবীজির দয়ায় সুস্থ আছি, চলতেছি। মাঝখানে খুব ভেঙে পড়ছিলাম, তো একজনে বললো এই দরুদ, এই দোয়া, এই 4টা জিনিস রেগুলার পড়তে থাকবেন। তো রেগুলার পড়তে পড়তে জমিওয়ালা মনে করেন যে নির্দ্বিধায় পড়ে রয়েছে, আমিও আমার মতন চলতেছি। কিন্তু সেটা কতক্ষণ? এই দেনাগুলো কিভাবে আসলো, এই যে 9 লাখ টাকা? আমি 3টা কিস্তি তুলছি আমার কি কাজের জন্য? এই জমিটা নেওয়ার জন্য। এটাও বাচ্চাদের বুদ্ধি যে জমি নিয়েছেন কোথায় এটা? এই গাজীপুরে। ওকে। বাচ্চারা বললো আম্মু তো আর কোথাও যাবে না, আম্মু তো এই জমিটা কার নামে করেছেন? করি না, এখন রেজিস্ট্রি করি নাই। ওকে। হ্যাঁ, রেজিস্ট্রি বাকি আছে। কার নামে করবেন? বাচ্চারা বলছে আম্মুর নামে দাও। আম্মুর নামে দিলে সে খুশি থাকলো। তুমি এখন ঢাকার মানুষ, ঢাকা যাও, তোমার যেটাই ভালো লাগে যাও, আমরা ভালো থাকবো। আপনি কি চিন্তা করছেন? আমি দিব। কার নামে? ওর নামেই দিব। বাচ্চারা যেটা বলছে মানে ওইটা প্রাধান্য দিতেছি, সে আর কোথাও নিয়ে যাওয়ার উপায় নাই। ওইটা তো 2 দিন আগের পর আমাদেরই হবে। মানে ওনার সেটা হচ্ছে যে উনি যদি ওনার ওয়াইফের নামে দেয় তাহলে তার বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। মানে এখন তারা গাজীপুরে একটু ভাবনা যাইতে পারবে না। এবং আরেকটা কাজ যেটা বলতে লইছিলাম যে ভুল করছি, বাচ্চারা যখন বুদ্ধি দিছে, ছোটটাই বলতেছে আব্বু তুমি গুলশান থেকে অফ ডে নিবা, তুমি তো অফ ডে নিলে 2.5 দিন হয়, তুমি এই গাজীপুর না আইসা, আমগো বাসায় না আইসা ট্রেনে পাবনা চলে যাবা, পাবনা চলে গিয়ে জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিবা। ওই যে যেটা 1.81%। হ্যাঁ, তো ওইটা কার নামে আছে? ওইটা ওর মার নামে। তাহলে বিক্রি করবেন কিভাবে? মানে ও তো আর বুঝে না, ছোট মানুষ। ওইটা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে আসবা। তাইলে আম্মু কিভাবে বলবে আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ি যাবে কই, যেখানে তোমার পাও নামে না। লম্বা জায়গাটা, 2.5% লম্বা, মানে 10 ফিট পাশে ঘর, বারান্দা দিয়েছে 6 ফিট 16 ফিট। জাহাঙ্গীর সাহেব, এই যে 1.81% বহু কষ্ট করে ধার দেনা করে আপনি 25,000 টাকা জমা দিয়ে এটা কিনে দিলেন। যে জমি বিক্রি হচ্ছিল ভাইরার যে জমি, সেটা কিনে দিলেন এবং বইয়ের নামে কিনে দিলেন। এবং আপনি ভালো করেই জানেন যে এই জিনিসটা করার পিছনে আপনার এই যে মহারানী বউ, সেই কিন্তু বাচ্চাদেরকে থ্রেট করে, মারধর করে বাধ্য করেছে যাতে আপনি কাজটা করেন, এবং ছেলেদেরকে দিয়ে বারবার বলতো, সেই জন্যই তো করেছেন, তাই তো? এটা দিলেন। আবার গাজীপুরের জমি অলরেডি 8,91,000 টাকা আপনি দেনা, বহু কষ্ট করে, রক্ত পানি করে, নিজের জীবন শেষ হয়ে যাবে, আমি জানি না আপনি শোধ দিয়ে যেতে পারবেন কিনা, এবং রেজিস্ট্রি বাকি আছে। আবার ওই একই কথা যে বাচ্চাদেরকে পেতে হলে এই জমিটা মায়ের নামে করে দেওয়া উচিত। আপনি নিজেও মানসিকভাবে রেডি হয়ে গেছেন মায়ের নামে করার জন্য, মানে আপনার মহারানী, মানে আপনার বইয়ের নামে করার জন্য। এখন মনে করেন আপনি কি বুঝতেছেন যদি কোনো কারণে না গুরু, ওই ওর যেটা ছিল বাড়িতে, ওই যে বাচ্চা যেমনটা বলছে এরকম তো আর বিক্রি করা যাবে না। তাই আমি কই আব্বু এইভাবে তো বিক্রি করা যাবে না, তোমার আম্মু সই করা লাগবে। কি হয়েছে ফাইনালি ওটা? ওইটা ওরা 2 ভাইয়ে যেভাবেই হোক ওরা আম্মুরে বুঝাইতে বুঝাইতে বিক্রি করেছে। টাকা কত পাইছেন? ওইখানে টাকা পাওয়া গেছে 2,45,000। ওই টাকা কি এখানে ইনভেস্ট করেছেন? হ্যাঁ, ওই টাকা ইনভেস্ট করছি। এইটাই হইলো সবচাইতে বড় সমস্যা। ওর হইলো 2.5 লাখ আছে, আমি 2.5 লাখ দিছি, বাকিটা পারে না কেন? বহু জায়গা দেখছি। আমার পুঁজি 150 টাকা, আমি 150 টাকা হইলে তো 120-130 ভিতরে চেষ্টা করি, তো সে দেখবো 500-700। আমি জানি না আপনার কপালে কি সামনে ঘটতে যাচ্ছে জাহাঙ্গীর সাহেব। গুরু সর্বশেষ একটাই, বাচ্চারা যেটা বলছে আম্মু নিয়ে কোথাও যাইতে পারবো না, পাবনা যাওয়ার তো জায়গা নাই, যাবে কই? বিক্রি করাই দিছি। ওদের সফলতা ওরা দেখতেছে, ওইটাই আমার সফলতা। হ্যাঁ, যে আর তো যাওয়ার জায়গা নেই, দাদা বাড়ি তো যাবেই না। তো তোমার যে ভাবনা স্বপ্ন ছিল, আমরা চেষ্টা করব তোমার স্বপ্নটা করতে। আমার স্বপ্ন ছিল আমি আমার বাড়িতে পুকুরের উপরে মাচাং করব, ঘর, মুরগি পালবো, হাঁস পালবো, মাছ তো থাকবেই। তো এরকম করে আপনি যেটা বলছেন, শুধুমাত্র ওই পুকুরের যতটুখানি কোনা আছে, এর থেকে এই মহারানী তার যে বেতন পায় একটা বেশি পাবে বাৎসরিক শেষে গিয়া। 2টা গরু, কয়টা হাঁস, মুরগি, তো সে যাবে না যে
না হলে তো আপনার এত অভাব আর এত কষ্ট তো হয় না। এত কষ্ট আসে না। আমি তো মার চিকিৎসার সময় তখনই দেনাই রয়েছে, ওই দেনাই সে এখন যাবে না, এখান থেকে যাবে না, ও চাকরি করবে আর খাবে। হ্যাঁ, মানে সে তো কখনোই যাবে না। গেলে তো আপনার এত নাতিজা হয় না। না, গেলে হবে না, বাচ্চারা ওই কারণে বেচাইলে নি সুবিধা হয় কোনো একটা। বুঝতে পারছি। হ্যাঁ, বেচায়ও কিন্তু তখন এই 2 বছর আগে বেচছে, কিনি নেই। কিন্তু এই যে মনে করেন 1.5 বছর হয়ে যায়, প্রায় 17 মাস টাকাটা দিয়ে রাখছি, রেজিস্ট্রি করি না, রেজিস্ট্রি টাকা নেই, রেজিস্ট্রি টাকা নেই, সে ঘর করবো, আমার ঘর করে দিতেই হবে ঈদের বন্ধের মধ্যে। বাচ্চারা বলতেছে কোনো না কোনো বুদ্ধি উপায়, আরো বেশ কিছু কথা আছে, মানে ফকির হোমো, ভিক্ষা কর্ম, তো অলরেডি ভিক্ষা নেমে গেছি। ও যতটা কথা মুখে বলছে, ধ্বংস হবে, পূর্বে ছাই হবে, এই 3টা শব্দ। তো এই 3টা শব্দ মনে করেন যে 100 কার্যকরী হয়েছে, কোনো সাইট আমার নাই। বনানী যখন 23 বছরের জীবনে সবচেয়ে ভালো দিক কোনটা আপনার বইয়ের? ওর কথা মতো পারো তুমি এটা করে দাও। বাবা চেষ্টা করছে, বাবার ওখান থেকে কিছু পেয়েছে, আমাদের টাকা দিয়া রেজিস্ট্রি করানো, কিন্তু জমি ডাবল বন্ধক দেওয়া আছে, আবার কৃষি ব্যাংকের দলিল লেখা আছে। অনুষ্ঠান আমরা শেষের দিকে যাচ্ছি সাহেব। আমরা অলরেডি যেহেতু রমজানের মাস, আমরা যতটুকু সময় চিন্তা করছিলাম তার চাইতে হয়তো একটু বেশি সময় যাব, শেষ করছি আমরা। বাট আমি জানি না যে এত স্যাক্রিফাইসের পর, এত পরিশ্রমের পর, একটা মানুষ পুরুষ হিসেবে জন্ম নেওয়ার পর যা যা রেসপন্সিবিলিটি নিতে পারে, যা যা দায়িত্ব নিতে পারে, সব দায়িত্ব পালন করার পর একটা মানুষ এত বেশি খালি কি করে হয়ে যায়। আমি তো পরিষ্কারভাবে বিশ্বাস করি, আমি এহতেশাম এই মুহূর্তে মারা যাব, আমার গল্প শেষ। আপনি জাহাঙ্গীর এই মুহূর্তে মারা যাবেন, আপনার গল্প শেষ। খুব বেশি হলে 10 মিনিট আপনার হয়তো ব্রেন সঙ্গ দিবে, 20 মিনিট হয়তো আপনার হার্ট বেঁচে থাকবে, 4 ঘন্টা হয়তো আপনার চোখ দেখবে, আর চোখ দেখবে যে কি নোংরা ভাবে কাছের মানুষজন আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। তার মানে এই ব্যক্তি মানুষটা, আপনি মরার সাথে সাথে আপনার গল্প শেষ। সেই মানুষটার কপালে জ্ঞান হওয়ার পর থেকে 12 থেকে 13 বছর বয়স থেকে আপনি ফাইট করতেছেন, পরিবারকে টানছেন, বাবা মাকে দেখেছেন, যতটুকু সাধ্যে কুলায় এখন সন্তানদেরকে নিয়ে পড়তেছেন। আমি আর একটু কথা গুরু বলতেই হবে, খুবই অল্প সময় পাচ্ছেন আপনি। হ্যাঁ জাহাঙ্গীর, আমার বাবার শুধু আপনাদের বডিটা দেখাই। উনি কিছুদিন আগে বাড়িতে গেল, আমার বাবার সামনে গেছে, তাও 4 জন মাস্টার নিয়ে গেছে। এই জায়গাটা লাগবে, টাকা দিতে হবে 3.5 লাখ। এই ব্যক্তি এখন আল্লাহ পাক জীবিত রাখছে, শ্বাসকষ্ট আছে, আর অন্য রোগ, বয়স হলে যা হয় 88 মতন বয়স। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক জাহাঙ্গীর সাহেব। আমি খুব করে চাই একটা দিন আপনি খুব সফল হন। আর এইভাবে যে দিনের পর দিন বাপে পুতে মিলে মাঝরাতে উঠে যে আপনার দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, আপনি আপনার সন্তানদের মনের খবর নিতে যান। আল্লাহ এত বেশি ম্যাচিউরড, এত বেশি ধীরস্থির বানিয়েছে আপনার সন্তানদেরকে। আপনি বলছেন পড়ালেখাতেও ভালো, তারা উল্টো আপনাকে জিজ্ঞেস করে, বাবা তুমি নিজের মনকে কিভাবে বুঝতাও? এখন তো গুরু আর আমি পারতেছি না, কারণ এখন আমি স্কুল খরচটা চালাইতে পারতেছি না, সর্বশেষ এসে এটা দাঁড়াইছে। আপনার মনে হয় বেশি দিন আর পরিশ্রম করতে হবে না। আমি কিন্তু খুব, আমার মাঝে মাঝে কিছু ইনটিউশন, মানে কিছু ভেতর থেকে একটা গার্ড ফিলিংস কাজ করে। আমার মনে হয় মহারানী খুব শীঘ্রই, আমরা চাই আর না চাই, আমরা বদদুয়া দিই আর না দিই, আপনি যে স্টোরি বললেন এই ব্যাপারগুলো যদি সঠিক হয়ে থাকে, খুব শীঘ্রই খুব বাজে পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। এবং খুব শীঘ্রই আপনি এবং আপনার 2 সন্তান মিলে অসম্ভব রকমের ভালো সময় কাটাতে যাচ্ছেন। বিশ্বাস করেন, এই যে বয়সটাতে মানুষ সমস্ত কিছু অ্যাবজর্ব করে তার ব্রেনে, এই 2 বাচ্চার, এই যে একজন 7-8 বছর, একজন 16 বছরের, এই বাচ্চাগুলোর মধ্যে আপনার প্রতি মায়া, আপনার প্রতি মহব্বত, আপনি তাদের বাবা, আপনি তাদের মা, আপনি তাদের সবচাইতে বড় বন্ধুজন, এবং এই মানুষটার প্রতি সবচাইতে বড় কদর, বড় আপন, বড় দায়িত্ব পালন করবে এই 2 সন্তান। এ ব্যাপারে আমার মিনিমাম কোনো সন্দেহ নাই। আল্লাহ একটা মানুষকে এত বেশি ডিপ্রাইভ করতে পারেন না। আপনি যেভাবে দায়িত্ব পালন করেছেন, এই 2 সন্তান আপনার বুক, আপনার মন ভরিয়ে দেবে, বিশ্বাস করেন। আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা রেডি করতেছেন আপনার জন্য। আপনি শুধু ধৈর্য ধারণ করে, কষ্ট করে শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করেন। বিলিভ মি, আল্লাহ হয়তো আপনার জন্য খুব সুন্দর করে সাজাচ্ছেন এই পুরস্কার, যে পুরস্কার আপনার ভেতর, আপনার মন, আপনার এতদিনের কষ্ট সবকিছুকে একদম ভাসিয়ে নিয়ে যাবে। আর এই মহারানীর কপালেও আমরা চাই আর না চাই, এই যে দিনের পর দিন আপনার আর 2 সন্তানের দীর্ঘ নিঃশ্বাস পড়েছে, মা হয়ে কেমনে পারে তার সন্তানকে বটি দিয়ে কোপ দিতে?
আমার মনে হয় খুব বাজে সময়ের জন্য, খুব খারাপ সময়ের দিকে আগাচ্ছে তারা। সেটাও তো গুরু আসলে আমাদেরই কষ্ট আসবে বাবা পুত্রের। এখন যেটা আর কি আমার ছেলেটাই বলল, আব্বু আম্মুর মুখে দিয়ে আজ পর্যন্ত যা যা বাইরে আসছে তোমারে বলছে, প্রত্যেকটা জিনিস তোমার একটা অঙ্গ। একটা দোকানে মনে করেন 2.5 লাখ টাকা আছে, 2.5 লাখ টাকা ওরে দিতে হবে, ওরে দেই নেই, ওই বললো পূর্ব ছাই হবে ক্ষয় হবে। যাই হোক, সাথে সাথে আমার আমি যেভাবে আপনি আপনার যেভাবেই হোক বর্ণনা গেছে। বইয়ের বর্ণনা আচ্ছা, দেন না কেন? জাহাঙ্গীর, একদম শেষের দিকে আছি, আপনাকে মাত্র 2 মিনিট আমরা সময় দিব, একদম শেষে। আপনি কি আর কিছু বলতে চান? এরপরে যাতে আপনি আক্ষেপ না করেন যে কিছু বলতে পারলাম না, মাত্র 2 মিনিট সময় পাবেন, সময় যেহেতু হাতে নেই। এখন গুরু আসলেও কি বলবো, আমি এই বিপদ মুহূর্ত এই পরিস্থিতি কিভাবে উঠতে পারি না? আমি রেজিস্ট্রি করতে পারতেছি, ওইখানে 7.5 লাখ টাকা দেওয়া, না রেজিস্ট্রি করতে পারতেছি, না বাচ্চাদের আমি লেখাপড়া করাইতে পারছি। রেজিস্ট্রি খরচ কত? রেজিস্ট্রি খরচ 1.5 লাখ লাগবে, 1.5 লাখ। আর আমি আমার অফিসের এক কলিগের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিছি, এটা ঠিক 30 তারিখ দিতে হবে, না দিলে আমার চাকরির উপরে আঘাত পড়বে। বাচ্চারা বলছে তুমি যে কোথাও পারো, যা পারো, আম্মু বলছে ভিক্ষা করতে, তুমি প্রয়োজনে ভিক্ষা করে হইলেও তারে জায়গা দাও, আর আমার এসএসসি পাস পর্যন্ত তুমি অপেক্ষা করো। এসএসসি পাস পর্যন্ত যেভাবে পারো তুমি টাইনে নাও, এরপরে আর আমি মনে করেন চেষ্টা করি অনেক দিন লাইন পাওয়ার জন্য, আমি পারি না। ওই দিন কীভাবে হয়েছে আল্লাহর দয়া, মেসেজটা আসছে, পরের দিন আব্বু রিপ্লাই মেসেজ দিছে, ডিউটি 12 ঘন্টা। উনি যখন বলতেছে তার থেকে বেশ 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার আমি রিপ্লাই দিতেছি। এইভাবে এই আসার সুযোগ পেয়েছে। এখন ভিক্ষা এই শব্দটা যখন বলছে, তখন 2টা বাচ্চা এই জিবলায় কামড় দিয়া তারা কয় সর্বশেষ এটা বাকি ছিল, ভিক্ষা করতে হবে। এত দিন এত কষ্ট করে এইভাবে টাইম না আসছে, কারণ ওরা দেখছে 3-4টা সাইড, ও মুখে যা যখন বলছে সেটা শেষ, সাথে সাথে। আপনি কি আপনার নিজের ঠিকানা মানুষের সামনে জানান দিতে চান? যদি মানে প্রোগ্রামে বলতে চান কি? না, বলতে চান না? নেই। ওকে, সো আপনি আপনার বাচ্চাদেরকে দেখায়েন ফেসবুকে যারা কমেন্ট করছে, সেই কমেন্টগুলো আপনার বাচ্চারা তো বুঝে সবই। আমি নিয়ে আসতে চাইছিলাম, আসলে বৃষ্টিও পড়তেছিল। আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাচ্ছি, এটা সত্যি কথা যে আমরা বহুদিন এই প্রোগ্রাম থেকে কারোর জন্য হেল্পের জন্য, কারোর জন্য ইকোনমিক মানে স্পেশালি ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কখনো কোনো রিকোয়েস্ট করি না। বাট এটা ঠিক যে আমি জানি না যে এটা কতটুকু পারফেক্ট সমাধান আপনার জন্য, যে মেয়েটি দিনের পর দিন বিয়ে হওয়ার শুরু থেকে শুরু হয়েছে আপনার সাথে যে আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, এই মেয়েটা কবে শান্ত হবে? আর কতদিন আপনার এসব করতে থাকলে আপনার ক্ষমতায় যেটা কুলাচ্ছে না তার বাইরে গিয়েও কিন্তু আপনি প্রচেষ্টা করতেছেন। যে জিনিসটা কতটুকু যৌক্তিক সেটাও আমি এখন আর এটা নিয়ে হয়তো বক্তব্য দিব না, কিছু বলবো না। বাট এই প্রবলেমটা আপনি যেটা বলতেছেন যে এইভাবে হয়তো রেজিস্ট্রি করে দিলে এবং ঈদের মধ্যে আপনাকে আলটিমেটাম দিয়েছে ঘর তুলে দিলে এটা সমাধান হবে, আদৌ হবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আপনার ছেলে যে কথাটা বলেছে আমাদের ম্যাট্রিকটা দিতে দাও, এবং বাকি ছোট ছেলেটা বড় হচ্ছে, এরা বড় হলে এরা যে সবসময় সমস্ত আদর, সমস্ত মহব্বত, সমস্ত রেসপেক্ট যে আপনাকে ঘিরে থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তো এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় যে রমজানের মাস চলছে, আমরা এমনি কারো হেল্পের জন্য কোনো কিছু বলি না, বাট আপনারা দেশ বিদেশ থেকে অনেকে আমাদের প্রোগ্রাম দেখেন। আপনারা যদি মনে হয় যে এটা একটা অবশ্যই এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন যেসব ইনস্ট্রাকশন দিয়েছেন, স্পেশালি আমাদের নিজের যে সংযমের মাস বলে আমরা জানি, এবং সেই সাথে দান খয়রাতের জন্যও এই মাসটা কিন্তু মহামান্বিত একটা মাস। সো আপনারা যদি দেশ এবং দেশের বাইরে থেকে কেউ কমিউনিকেট করতে চান, জাহাঙ্গীরকে যদি কোনো না কোনোভাবে হেল্প করার জন্য ওর পাশে দাঁড়াতে চান, সো আমরা তো তার নাম্বার বা কোনো কিছু আমরা দিতে পারি না, তার ঠিকানাও আমরা দিতে পারি না। আপনারা কমেন্ট সেকশনে জানান দিতে পারেন। ওটা জাহাঙ্গীর হয়তো নিজের মতো করে যে ব্যক্তি জানান দিবেন তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন। এর বাইরে তো আমি জাহাঙ্গীর কিছু বলতে পারি না, কারণ আপনি যেভাবে চেষ্টা করতেছেন এটা আপনার ক্ষমতায় যা কুলায় তার চাইতে 10 গুণ বেশি উদ্যোগ নিয়ে ফেলেছেন। এই সমাধান করার মতো
মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে নাই। আপনার জায়গায় থাকলে আমি ডেফিনেটলি এই জিনিসটা করতাম না। আপনার জায়গায় থাকলে অনেক আগে এই মেয়েটাকে আমি পর করে দিতাম। আপনার জায়গায় থাকলে এই মেয়ের সাথে আমি সংসার করতাম না। আপনার জায়গায় থাকলে এত ধৈর্য আমি ধরতাম না। আপনার জায়গায় থাকলে এইরকম অসম সম্পর্ককে নিয়ে, এরকম এই ধরনের সম্পর্ককে নিয়ে আমি টান দিয়ে নিয়ে যেতাম না। দিন শেষে আমার সন্তান যেমন ইম্পর্টেন্ট, দিন শেষে আমি এতেশাম, ব্যক্তি এতেশাম ইম্পর্টেন্ট। এ ধরনের অসম জীবন, এ ধরনের দীর্ঘ নিঃশ্বাসের জীবন, এ ধরনের প্রতিদিন এ ধরনের অপদস্থ হওয়ার জীবন আমি এতেশাম কোনোভাবে মেনে নিতে পারতাম না। কিন্তু আপনি আমার চাইতে মানুষ হিসেবে অনেক ভালো, আপনি অনেক ধৈর্যবান, আপনি বাবা হিসেবে অনেক ভালো। আপনার ছেলেগুলো যেন ব্রোকেন ফ্যামিলিতে বড় না হয় সেজন্য হয়তো আপনি এটা করেননি। সো এটার প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধাবোধ আছে এবং আমি আশা করতেছি আপনার এই প্রবলেমগুলো খুব শীঘ্রই রিজলভ হয়ে যাবে। আমি আপনার বাড়িতে যে মোটামুটি সম্পত্তি যতটুকু আছে আমি চাইছিলাম যে ওখান থেকে কোনো রকমের সাপোর্ট পান কিনা। অলরেডি মানে আপনার বাবা কিছু সাপোর্ট অলরেডি ওখান থেকে দিয়েছেন। না, দেওয়ার চেষ্টা করছিল কিন্তু বিক্রি হচ্ছে না তো। আচ্ছা, যেহেতু ওখানে আবার বন্ধক অবস্থায় আছে, আপনি দেখেন ওখান থেকে কোনো সুরাহা করতে পারেন কিনা। আর এই সিদ্ধান্ত যেহেতু আপনার এবং আপনাদের সন্তানদের, আমি জানি না যে এইবার আবার জমি দিলে আপনারা আদৌ পার্মানেন্টলি আপনারা ভালো কিছুর সন্ধান পাবেন কিনা। বাচ্চারা যেটা বলছে সেটা পরিপূর্ণ আম্মুর তো পাবনার জায়গা নেই। যাই হোক, আমি বিশ্বাস করি না। আপনারা এটা আপনাদের লজিক অনুযায়ী আপনারা চেষ্টা করে দেখুন। আর যদি কোনো না কোনো মানুষ দেশ বিদেশ থেকে আপনাদের সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ, সেটা অনেক বড় একটি ব্যাপার হবে এই মাসে। আজকে শেষ করি আমরা। বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া চাই যে এরা দুইজনে ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ ভরসা, আল্লাহ যেন আপনাদেরকে মুখ তুলে তাকায়। আমি কিভাবে সম্ভব, তো সেটা মানুষের কাছে দোয়া ছাড়া আর আল্লাহর দয়া ছাড়া তো সম্ভব না। এইভাবেই সম্ভব। পৃথিবীতে যা বড় বড় জিনিস হয়েছে সব মানুষ এভাবে কষ্ট করে বড় হয়েছে। এবং আপনি শুধু ধৈর্য ধারণ করে আসছেন আর কিছুটা দিন। বিলিভ মি, আমার মনে হয়, আমার পরিষ্কারভাবে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ কষ্ট আপনি পেয়েছেন এত দায়িত্ববান হওয়ার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার দুই সন্তান, আপনার এই পুতের আদলে আপনাকে ভালো লাগায় আপনার বাকি জীবনটা ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা বিদায় নিচ্ছি এবং শেষ মুহূর্তে যদি দু একটা কমেন্টস নিয়ে। আচ্ছা, পুরো কমেন্ট সেকশন ভর্তি একটা এসএমএস আমি খুব দেখতে পাচ্ছি, যদিও কথার মাঝখানে আমি বলিনি। সেটা হচ্ছে যে আপনারা সবাই আমার স্বাস্থ্য নিয়ে পড়ছেন। অনেকে বলতেছেন আমি রমজানের রোজা রাখি নাই, এটার জন্য আমি এরকম। আমি একটা কথা বলতে চাই, আমার পরিবার অনেক আভিজাত, মানে এটাকে কি যেন বলে দাদা, ধার্মিক। না, আমার পরিবার আসলে অনেক আভিজাত্য ক্যারি করে, যেখানে আমি আসলে যতই কম খাই আমি এরকমই থাকি। আর আমি জানি না যে আউট অফ নোওয়্যার আপনারা কেন আজকে আমার স্বাস্থ্য নিয়ে পড়ছেন যে আমি রোজা রাখি না রমজানে, মাথায় কাপড় দিই না। আই রিয়েলি ডোন্ট নো যে এরা কারা, এরা কোথা থেকে আসে। না, এই ধরনের টেক্সট তো আমাদের এসে কম আসে। একজনই কি করতেছে নাকি দুই তিনজন মিলে? না, বেশ কিছু আমি দেখলাম। যেহেতু আসলে রমজান মাস, আমাদের চেতনা অনেক বেশি, আমরা মানে সাধারণত এমনি অভ্যস্ত না আমরা দেখে, কিন্তু সেটাই। তার উপরে হচ্ছে মাথায় কাপড় দেন, অল দ্যাট। আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি ওয়েল সেটেলড, ওয়েল ফিটেড, অ্যান্ড সামহাউ এই রোজার মাসে যেরকম অন্যকেও আসলে ফিট থাকতে বলা হয়েছে, তেমনি আপনার চোখকেও সাবধানে থাকতে বলা হয়েছে। সো আপনি ওই কাজটা করেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। কেউ একজন বলেছেন যে মেয়েদেরকে এই জন্যই চাকরি বাকরি করতে দেওয়া উচিত না। সেটা আসলে উভয় পক্ষেরই বোঝা পরামর্শ ছিল। মারে বলার পরে মা বলে, আমি বুঝতে পেরেছি আপনার কথা। এই জায়গায় একটা ছোট্ট কথা বলি, যেহেতু আমি নিজেও চাকরি করি, হ্যাঁ, জীবনের একটা অবস্থার পরেও আমি এসে আসলে চাকরি করছি। এই জায়গাটাতে অনেকেই বলছেন যে মেয়েদেরকে এই জন্য চাকরি করতে দেওয়া উচিত না। এটা কিন্তু আসলে ঠিক না, তাই না? এইটা আপনার যে কেসটা, সেটা হচ্ছে খুবই রেয়ার একটা কেস। এটা কিন্তু সবসময় হরহামেশা দেখা যায় না। এখন নারী পুরুষ উভয়ই কাজ করছে, উভয়ই তাদের সংসার পরিচালনা করছে, দুজন একই সাথে। সো সব জায়গা থেকেই এক পশলা চিন্তা ভাবনা আসলে করা উচিত না। আরাই রবি লিখেছেন যে এতগুলো শেয়ার করলাম, একটাও এসএমএস পড়লেন না কেন? গুরু, একটু ওনাকে একটু কিছু বলেন। রবি, থ্যাংক ইউ। কারণ শেয়ার যখন করা হয় সেটি আমাদের এই ভালোবাসার কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়া। এবং আমিও কিন্তু একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি জায়গা থেকে, আপনারা জানেন না জানেন, শান্ত খুব ভালো করেই জানে যে আমি কিন্তু খুব যে বেশি লাভবান হওয়ার জন্য এই প্রোগ্রামটা করি তা কিন্তু না। আপনাদের সাথে এক অসম্ভব রকম একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে বিধায় এই লেগেসিটা আমি টেনে নিয়ে যাচ্ছি। এর বেশি কিন্তু কোনো খুব বেশি যে উপকার হই তা না। সো এটা শুধু অনলি ইটস মাই রেসপন্সিবিলিটি, ইটস অনলি শান্তুজ রেসপন্সিবিলিটি যে এই ভালোবাসার বাংলাদেশের এই ক্যানভাসটাকে বাঁচিয়ে রাখা, বহু মানুষের কাছে ভালো লাগার কারণ হওয়া,
দুইটা পাঁচটা মানুষের জন্য হলে তো উপকারের কারণ হই আমরা। সো এটা দায়িত্ব কিন্তু শুধু আমাদের না, দায়িত্ব আপনাদের সকলের। ইট শুড বি দ্য বিগার টিম ওয়ার্ক, যাতে করে সবাই মিলে আমরা চেষ্টা করে এই ক্যানভাসটাকে আরও বেশি বড় করতে পারি। এর পিছনে তো একটাই রিজন, সেটা হচ্ছে যে যারা শেয়ার করেন। তো আপনারা যারা শেয়ার করেন, বিশ্বাস করুন আমাদের জন্য আপনারা সত্যি অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। আচ্ছা, আমরা কি এন্ড করব? অনুষ্ঠান শেষ করছি আমরা। সবার জন্য দোয়া, স্পেশালি জাহাঙ্গীর সাহেবের জন্য। এবং আমি একদিন এরকম একটা ফোনের অপেক্ষায় থাকবো যে জাহাঙ্গীর সাহেব বলবে যে আপনি বারবার করে প্রোগ্রামে বলতেছিলেন যে আসলে একদিন আমরা বাপে পুতে মিলে অনেক ভালো জীবন দেখব। ডেফিনেটলি সেই জিনিসটা আমি দেখেছি এবং আমরাও দোয়া করি এই আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র রমজানের এই রজনীতে যে তার দুই সন্তান যেমনটা স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হওয়ার, আল্লাহ তুমি তাদের সেই স্বপ্ন পূরণ করে দাও। মাহবুব, যারা এত বেশি পরিশ্রম করে, এত বেশি কষ্ট করে, যারা শুধুই তোমার ভরসা পাওয়ার আশায় থাকে, তুমি তাদেরকে দিশা দেখা বা সেই প্রার্থনাতে থাকি, সেই মানুষগুলোকে পথ দেখাও। এই মানুষগুলো যখন হেরে যাবে এটা আমাদের জন্য অসম্ভব রকমের কষ্টের হবে মাবুদ। এই মানুষগুলো যখন সফল হবে তখন আমরা ভাববো যে না, ভালো মানুষ আসলে ইহকাল এবং পরকালে সবসময় ভালো থাকেন, হয়তো ক্ষণিকের জন্য কিছু কষ্ট হয়, না হলে নতুন করে আর কোনো জাহাঙ্গীর ধৈর্য ধারণ করবে না, নতুন করে সন্তানের জন্য এত স্যাক্রিফাইস কেউ করবে না, নতুন করে নিজেদের ছোট ভাই বোনগুলোকে মানুষ করার জন্য 13-14 বছর বয়স থেকে এত দায়িত্ব ঘাড়ের পর তুলে নিবে না। এত এরকম পরিস্থিতিতে নিজের যেখানে 3-4 হাজার টাকা বেতনে চাকরি করে, সেখানে মায়ের ব্লাড ক্যান্সার যখন রোগী, তখন তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে না। সেই মানুষগুলো ভালো থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিভিন্ন ইসের মাধ্যমে হলেও আমাদেরকে এই হকালে এই জিনিসটা দেখবার সুযোগ করে দাও। এই প্রার্থনা রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমজাদ শেখ লিখেছেন, গুরু ভারতের মোল্লাডাঙ্গা বেড়াতে আসেন। তারপরে সালমান ফাইয়াজ, জি আমরা আপনার কমেন্টটা পড়েছি। তারপরে গান শোনার দাওয়াত রইল সবার। তারপরে এটা গুরুর দাদার বাসা না? দাদার বাসা। আচ্ছা, থ্যাঙ্কস গুরু, এখন থেকে আমি রেগুলার শেয়ার করব, আপনার বিগ ফ্যান, থ্যাংক ইউ গুরু। আচ্ছা, তারপরে আরেকটা কমেন্ট এসছে। পারভেজ লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি আছি মিরপুর 10 থেকে, ধন্যবাদ সবাইকে, শিউলি ফুলের শুভেচ্ছা। ঘুম কুটুম লিখেছেন, ধুর মিয়া, বউয়ের কথা কি যায় আসে, আপনি তো বউ পাগল, বেহিসাবি আর তাতেই ধ্বংস হয়েছেন, বউ যত বকবে মনে করবেন দোয়া করছে, আমিন বলবেন না। এটা আসলে ডিপেন্ড করে একজন একজনের উপরে। সৈকত আহমেদ, শান্ত আপনি আমার কমেন্ট পড়ছেন না, যে পড়লাম। মাহাদি লিখেছেন, আপু আগে আপনাদের অনুষ্ঠানে FM এ শুনতাম, সময়ের পরিবর্তনে এখন আপনাদেরকে দেখতেও পাওয়া যাচ্ছে, সরাসরি লাইভ দেখছি, খুব ভালো লাগছে। এরকম একটা দারুণ এপিসোড উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এরা দোয়া করে, আমিন বলতে হবে শান্ত। জি, আমি তো আমিন বললাম, প্রত্যেকটা দোয়ার পরেই আমি আমিন বলেছি। শুধুমাত্র এখানটাতে আজকে জাহাঙ্গীরের জন্য ব্যাপারটা তা না, আমি সবসময় যেখানেই আমি দোয়া দেখি, মানে যখন কেউ কারোর জন্য কোনো ভালো কিছু দোয়া করে সাথে সাথেই আমি আমিন বলি। শুধুমাত্র তাই না, আমি যখন রাস্তাঘাটে দেখি যে কেউ আসলে খুব অসহায়, আমি মনে মনে, আমি জানি না আমি কতদিন আসলে জায়নামাজে বসে নিজের জন্য দুহাত তুলে দোয়া করেছি, আমার মনে পড়ে না। কারণ আমি উপরওয়ালার কাছে একটা কথাই বলি যে আমি যেভাবে আছি আমি খুবই ভালো আছি, এবং আমার মনে হয় যে উপরওয়ালা আশীর্বাদ থাকে না, মানে উনি তো সবার জন্য আসলে ব্লেসিংস পাঠায় উপর থেকে। সো আমার মনে হয় যে আমি আসলে অনেক ব্লেসড, অনেক জায়গা থেকে আমি অনেক ব্লেসড, এবং আমি খুব ভালো আছি। আমার নতুন করে আর কোনো কিছুর দরকার নেই। তবে রাস্তাঘাটে যখন আমি কোনো অসহায় মানে মানুষজনদেরকে দেখে আমি তাদের জন্য দোয়া করি, এবং ইনস্ট্যান্ট আমার মনের ভেতর থেকে অটোমেটিক্যালি এটা চলে আসে যে উপরওয়ালা ওনার কষ্টটাকে অনেকটা কমিয়ে দাও। হ্যাঁ, উনি যত ঝামেলায় আছে, যত কিছুতে আছে, সেই সব কিছুকে কমিয়ে দাও। আজকে যতবার জাহাঙ্গীর কাঁদছিলেন ততবারই আমার মন থেকে তার জন্য আসলে দোয়া এসছে। যে এটা আমরা জানি না আসলে কখন কার দোয়া কিভাবে লেগে যায়, কিভাবে উপরওয়ালা কবুল করে, এটা আমরা কেউ বলতে পারি না। তো এটা বেটার যে আপনি মুখ দিয়ে যত বেশি খারাপ কথা বলছেন তার থেকে অনেক বেশি আপনি দোয়া করছেন যারা অসহায় আছে, যারা আসলে নিডি, তাদের জন্য, এবং সেটা আমার মনে হয় অনেক বেশি বেশি বেটার। বারবার বলছিলাম যে পবিত্র রমজান মাস, এই পবিত্র রমজান মাসে অনেকেই আজকে আমাকে একেবারে জ্ঞান দিয়ে গেলেন। আমি রমজানের রোজা রাখি না, তাই আমি শুকাই না, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি মাথায় কেন কাপড় দেন অল দ্যাট। বাট বিষয়টা হচ্ছে কি জানেন, উপরওয়ালা তো রমজান মাসেই শুধু আসে না, উপরওয়ালা উপরে যিনি আছেন তিনি তো সর্বশক্তিমান, দ্য অলমাইটি, উনি সবসময় আছেন, এবং উনি আপনার প্রত্যেকটা ভালো কর্ম, খারাপ কর্ম, কৃতকর্ম সমস্ত কিছু দেখছেন উপরে বসে বসে। সো এটা মেক শিওর করেন যে শুধু এই 1 মাস আপনি টুপি পরে ভালো থেকে মানে ভালো থাকার এই
জার্নিটাতে না এসে আপনি বছরের প্রতিটা মাস প্রতিটা দিন ভালো থাকছেন, সবাইকে রেসপেক্ট করছেন, মেয়েদেরকে বিশেষ করে সম্মান করছেন, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ইউজুয়ালি আমাদের ভালোবাসার বাংলাদেশে এই ধরনের কমেন্ট আমরা দেখি না, কিন্তু আজকে এই প্রথম দেখলাম। কোনো সমস্যা নেই, আমি এই ধরনের কমেন্টে অনেক অভ্যস্ত। এই ধরনের কমেন্ট আসলে আমাকে কোনোভাবেই বদার করে না। আর তার পাশাপাশি আমি তো বললাম আমি একটা মানে চমৎকার পরিবার থেকে বিলং করি। একটা চমৎকার পরিবার আছে আমার, যারা আমাকে খুবই ভালোবাসে, এবং সেই জন্য আমি রোজা রাখি আর যাই করি না কেন আমি কোনোভাবেই শুকাই না। অ্যান্ড আই এম হ্যাপি উইথ ইট, অ্যান্ড আই হোপ যে আপনারও কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? আশেপাশে কাউকেই এইভাবে ডিরেক্ট বলে ফেলা তোমাকে আজকে কালো লাগছে, তোমাকে আজকে মোটা লাগছে, প্লিজ ডোন্ট সে দ্যাট লাইক, ওকে? এটা ঠিক না, আসলে এটা একদমই ঠিক না। মনে পড়ে যখন আমরা এই ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানটা শুনতাম, রেডিও দিয়ে শুনতাম, এখন আমরা লাইভ দেখছি। অ্যাবসলিউটলি। আমার কমেন্টটা পড়ো আপু, আমার একটা গার্লফ্রেন্ড আছে। জি একদম উপরওয়ালা। আচ্ছা, ওরে বাবারে বাবা, ওরে বাবারে বাবা। আচ্ছা, আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, নিশ্চয়ই সবাই সেহরির জন্য জেগে আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভালোবাসার বাংলাদেশ পরবর্তী এপিসোডে আবারও জয়েন করুন, এই প্রত্যাশা আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি ভালোবাসার বাংলাদেশের এই ক্যানভাস থেকে। সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।